বাংলাদেশের অভিনেতা নীরব অভিনীত মালয়েশিয়ার সিনেমা বাংলাশিয়া মুক্তির প্রথম 4 দিনে 2 কোটি টাকা আয় করেছে। মালয়েশিয়ার 116টি সিনেপ্লেক্সে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি প্রথম দিনেই আয় করে নেয় 44 লাখ টাকা। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন নীরব। নীরব, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। ঢাকায় ছবি যেখানে একের পর এক সিনেমা ব্যবসা মুখ থুবড়ে পড়ছে, সেখানে আপনার বাংলাশিয়া ব্যবসার দিক থেকে একের পর এক রেকর্ড করেই চলেছে। তো এই সাফল্য কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। আর যারা দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সত্যি কথা বলতে যে প্রাপ্তির যে ভালো লাগাটা, সেটা তো অবশ্যই সবার ভালো লাগে, ঠিক তেমনি আমারও খুব ভালো লাগছে। আর এই বাংলাদেশের ছবির সাথে আসলে আমি আমার যে মালয়েশিয়ান প্রজেক্ট, যেটা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট, আমি কাজ করেছি এই প্রজেক্টের সাথে আমি বাংলাদেশের প্রজেক্টকে আমি ওইভাবে ইনভলভ করি না, কারণ আমার কাছে আমি ফিল করি যে এই বাংলাদেশিয়াটা আমার একটা অ্যাচিভমেন্ট, এইটা আমার একদম ক্যারিয়ারের একটা অ্যাচিভমেন্ট, যেটা আমি মানুষকে বলতে পারবো যে আমি এরকম একটা কাজ করেছি আমার ক্যারিয়ারে। সো এই যে এত সাফল্য, এই সাফল্যর জায়গাটা আসলে আমার সত্যিই খুব ভালো লাগে। এবং আমার ডিরেক্টর প্রডিউসার আমাকে বারবার বলতেন যে এই ছবি রিলিজের পরে মালয়েশিয়া সবাই তোমাকে চিনবে এবং সবাই তোমাকে ভালোবাসবে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আমি অনেক বেশি হ্যাপি, এবং আমি আস্তে আস্তে আমার এই যে সফলতা আর এই যে ভালো লাগা, এগুলো বাংলাদেশের দর্শকরা কিভাবে দেখতে পাবে, সেরকম কোনো পরিকল্পনা কি রয়েছে বাংলাশিয়া বাংলাদেশে মুক্তি দেওয়ার? বেসিক্যালি আমি যখন বাংলাদেশের রিলিজের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা আসলে আমার মাথায় আসেই হচ্ছে যখন আমি ওখানে ছবি দেখি, এবং যখন 116টা হলে এবং সেকেন্ড উইকে যখন 92টা হলে রিলিজ পায়। এবং আমার কাছে যেটা মনে হয় এখনও দর্শক বা অডিয়েন্স যারা এখন দেখছেন তারা জানেন না যে বাংলাশিয়া ছবিটি প্রথম উইকে মানে 650টা শো দেখানো হতো পার ডে। সো মানে দেখার স্কোপটা আস্তে আস্তে অনেক বেড়ে যায় ডে বাই ডে বাংলাদেশিদের জন্য। এবং তারপরে বাংলাদেশি মানুষ, প্রবাসী যারা ওখানে আছেন মালয়েশিয়ান, তারা আমাকে সবাই টেক্সট পাঠায়, ভাইয়া দেখবো, ভাইয়া বাংলাশিয়া এটা সিকুয়েল চাই, ভাইয়া আপনি আমাদের গর্ব। সো ওই জায়গা থেকে আমার কাছে, আমি আমার প্রডিউসারের সাথে শেয়ার করি যে ফ্রেড দেখো, আমি এই ছবিটা রিলিজ করতে চাই বাংলাদেশে। তখন আমাকে বললো, তখন আমি বাংলাদেশে এসে আসলে এটার ব্যাপারে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার বা মন্ত্রণালয়ের যে কথা বলা দরকার, যে করা দরকার, তাদের যে হেল্প নিয়ে। সো আমি সেই কাজগুলো মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। এবং গতকালকেও ছিলাম, এবং আমি গতকালকে 3:30টার সময় আমার তথ্য মন্ত্রণালয়ের মিটিং ছিল, ওখানে শেষ করে আমি বের হয়ে এসেছি। এবং একদম মোটামুটি যেটা বলবো যে আমরা ভার্বালি অ্যাপ্রুভালটা পেয়ে গেছি, বাট এখন যে লিখিত যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটা মন্ত্রণালয় থেকে পেশ করা হয় সেটা এখনও পাইনি। সো এই জন্য অ্যানাউন্স করছি না। জায়গাটা যারা আছেন এখন দেখছেন তারা হয়তো জানবেন, বাট এটা আসলে আরও 2 দিন টাইম লাগবে, তারপরে আমি আসলে একদম মানুষকে ঠিকঠাক মতো বলতে পারবো যে একদম এই ডেটে এই ছবিটা বাংলাদেশের মানুষ যারা দেখতে চাচ্ছিলেন এবং আমি যাদেরকে দেখাতে চাচ্ছি সবাই মিলে আমরা দেখব। এবারে নীরব, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে দারুণ একটি প্রজেক্টের সাথে আপনি যুক্ত হলেন, তার পেছনের গল্পটা একটু শুনতে চাই। কিভাবে আপনার কাছে ছবিটির অফার আসলো এবং ছবিটির যে পটভূমি সেটাও আমাদেরকে একটু ছোট্ট করে জানাবেন। এটা বেসিক্যালি আমাদের এক ফটোগ্রাফার ছিল, ব্রাইডাল ফটোগ্রাফার অপূর্ব। এবং ওই অপূর্ব আমাকে একদিন বলে যে নীরব তুমি কোথায়? পরে আমি বললাম যে বাসায়। পরে বলে একটু আসো তুমি, একটা মিটিং করবো। পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওরা এখানে 2-4 জন চাইনিজ ওরা বসা, মালয়েশিয়ান বসা। পরে আমাকে বলতেছে যে একটা প্রজেক্টে কাজ করতে হবে, কিন্তু প্রজেক্টটা যেটা হচ্ছে আমরা তখনই কথা বলবো যখন আপনার ভিসা হয়ে যাবে। মানে ওরা খুবই স্ট্রিক্ট, যে একটা কাজ যখন করবে, কাজটা কনফার্ম হবে তখনই তারা আমার সাথে কথা বলবে। আমার কাছে প্রথম কথাটাই আমার খুব পছন্দ হয়েছে। ওই জায়গা থেকেই ওদের সাথে বসে আমি 7 দিন পরে ভিসা সহ দেখা করি, গল্পটা আমাকে বলে। এবং গল্পটা যেটা, সেটা হচ্ছে একটা প্রবাসী মানুষ যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে অবস্থান করছে, এবং সে তার স্ট্রাগলিং পিরিয়ডে বেশ কিছু জব করে। একটা কখনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কখনো শেফের চাকরি করছে, কখনো গ্যারেজের চাকরি করছে, কখনো কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করছে, কখনো বিভিন্ন ডিফারেন্ট জায়গায় কাজ করে জীবনের তাগিদে সে এইসব জব করছে। এবং তার একটা গার্লফ্রেন্ড আছে, বাংলাদেশে মা আছে, সবাইকে ফেলে ওখানে যায়। ঠিক তেমনি একটা সরকারি একটা কোম্পানি যেটার সাথে কাজ করে এই ক্যারেক্টারটা,
সো এই যে গভর্নমেন্ট এবং অ্যান্টি গভর্নমেন্টের নিজেদের মধ্যকার যে রেষারেষি, এই রেষারেষির মধ্যে বেসিক্যালি ছেলেটা থাকে, কারণ ছেলেটা যেহেতু একটা ওয়ার্কার, তার পাসপোর্ট আমরা ওখানে, বুঝতে এই যে পেরেছি passport- আসলে বাংলাদেশের ছেলে মালয়েশিয়া গিয়ে যে স্ট্রাগলগুলো করে সেগুলোই আসলে এই ছবিতে তুলে ধরা হয়েছে। এবার একটু ছোট্ট করে জানতে চাই, প্রায় 5 বছর আগে আমরা যতটুকু জানতে পেরেছি এই ছবির শুটিং শেষ হয়েছে, তো মুক্তি পেতে কেন এত দেরি হলো? বেসিক্যালি এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট ছিল, এবং যে কন্ট্রোভার্সি ছিল সেটা হচ্ছে ওই যে বললাম যে গভর্নমেন্ট এবং অ্যান্টি গভর্নমেন্ট একটা প্রজেক্ট, যেটা আগের যে গভর্নমেন্ট ছিল সেখানে প্রায় 54টা সিনের মধ্যে 31টি সিন ছবিটা কেটে দিয়েছিল, এবং পরবর্তীতে 7টি সিন চেঞ্জ করে ছবিটি রিলিজ হলো 12 তারিখে ফেব্রুয়ারি। একজন সিঙ্গাপুরের তারকা আতিকা সোহাইমির বিপরীতে অভিনয় করলেন, তো তার সাথে কাজের অভিজ্ঞতা একটু শুনতে চাই। আমার কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তার সাথে কাজের অভিজ্ঞতা সত্যি খুব ভালো, এবং মানে আতিকা সোহাইমি এমন একজন আর্টিস্ট, ও মনে হয় যে 1 মিনিট বা 2 মিনিটে মানে 1000-2000 কথা বলে ফেলতে পারবে, এত চটপটে একটা মেয়ে। এবং যেহেতু আমি একদম মালয়েশিয়ান ভাষায় প্রথম কাজ, এবং কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, সো ওর সাথে আসলে কমিউনিকেশনটা এবং ওর সাথে যে কেমিস্ট্রিটা, সেটা আমার পুরো ছবিতে মানে মানে প্রতিফলনটা আমরা পেয়েছি সেটা বলবো। বর্তমানে বাংলাদেশে কি কি ছবিতে কাজ করার পরিকল্পনা রয়েছে এবং সামনে কি কি ছবি আসছে? বর্তমানে কাজ করছি বন্ধন বিশ্বাসের একটি ছবি, সেটা হচ্ছে অফিসার রিটার্নস, এবং সাহেব চন্দন পরিচালিত একটি ছবি করছি আব্বাস, যেটা সোহানা সাবা এবং আমি, ওইটা হয়তো আমরা রিসেন্টলি রিলিজের প্ল্যানিং করব, এখন ডেট পরে নিয়ে। তারপরে বুলবুল জিলানি ভাইয়ের একটি ছবি করছি রৌদ্র ছায়া, আমি আর আইরিন। তারপরে একটি ছবি করছি আরিফুজ্জামান আরিফের, সেটা হচ্ছে কাঠগড়ার শরৎচন্দ্র, আমি আর তমা মির্জা। তারপর রফিক শিকদার একটি ছবি করছি, সেটার নাম হচ্ছে হৃদয় জুড়ে, যে ছবিটার আমি আর কলকাতা প্রিয়াঙ্কা, ওইটা রিসেন্টলি আর কয়েকদিন ডাবিং এবং 1-2 দিন শুটিং করে ছবিটা রিলিজ করা যাবে। ধন্যবাদ নীরব, আমাদেরকে সময় দেবার জন্য। আপনার জন্য থাকলে অনেক অনেক শুভকামনা, একই সাথে আপনার সামনে আসতে যাওয়া প্রতিটি ছবির জন্য থাকলে শুভকামনা।